জরুরি, আপনাদেরকে নোট সংগ্রহ করতে হবে এবং আপনার ক্লাসে আসতে হবে। তো আপনাদের ক্লাস হবে যেদিন সরকারি ছুটি থাকে সেদিন ক্লাস হবে হলো আপনাদের ক্যাম্পাসে, আর বাদ বাকি ক্লাস যেটা হবে সেটা হবে অনলাইন। তো আমরা যদি অনলাইনে ক্লাসগুলো করি তাহলেও কিন্তু আমাদের অনেক কিছু জানা হয়ে যায়। আপনারা আপনাদের ফার্স্ট ইয়ার পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে তার মধ্যে থেকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং এটা আপনার প্রিলির লিখিত পরীক্ষাতেও এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব আপনাদের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কয়টা পরীক্ষা হবে তাহলে আমাদের? আপনাদের থিওরি হবে 3টা, আর প্র্যাকটিক্যাল হবে 4টা। থিওরি 3টা পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল হবে 4টা। থিওরি হবে হলো বাংলাদেশের শিল্পীদের ইতিহাস, তারপরে হলো রেনেসাঁ যুগের শিল্পীদের ইতিহাস, এবং আপনার আরেকটা হলো করণ কৌশল, আরেকটা সাবজেক্ট। তারপরে হলো আপনার এই 3টাই হলো আপনাদের মূলত সাবজেক্ট। তো আমি আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো আরেকটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের লোকশিল্প এবং ভারতের লোকশিল্প নিয়ে আলোচনা। তো আমি এই হ্যাঁ বলেন। আমাদের হ্যান্ড নোট বা যেটাই হোক আমাদের দিতে হবে, নাহলে তো আমরা মানে কিভাবে পড়বো? আমাদের কাছে তো বইপত্র কিছু নেই, পরীক্ষা দেবো কিভাবে? জি, আমি হ্যান্ড নোট 1 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার সামনে যে ক্লাসটা হবে সেই ক্লাসে সবাই আসবেন, আমরা আপনাদেরকে সেই ক্লাসে হ্যান্ড নোট দিয়ে দেবো। তার অবশ্যই ক্লাসটা শুক্রবার নয় শনিবারে দিবেন প্লিজ, ছুটির দিন দিবেন। আপনার আমরা শুক্র শনিবারে দিব না, আমরা দিব হলো সরকারি যেদিন ছুটি থাকবে সেই দিন, সেদিন আপনাদের ক্লাস হবে। ঠিক আছে? কারণ শুক্র শনিবারে আমি নিজে খুব ব্যস্ত থাকি। হ্যাঁ, অনেক মাসে তো সরকারি থাকেন না, তাহলে সেই মাসে কি করবেন? সেই মাসে সরকারি ছুটি থাকে, থাকেন এরকম না। শুক্র শনি বাদ দিয়ে হলে আমার যে কোনো দিন আমি যাইতে পারবো। এই দুইটা দিনই মূলত আমার সমস্যা। আপনাদের সমস্যা একদিন, আমাদের সমস্যা আরেকদিন। তারা আসলে যারা ক্লাস করে তারা সবাই কোথাও না কোথাও জব করে, এই জন্য আর কি। হ্যাঁ, আপনার ছুটি থাকবেই ইনশাল্লাহ প্রতিদিনই, প্রত্যেক মাসেই একটা দুটা ছুটি থাকেই। তো আপনার আপনাদের আমি বলি, আপনার কেউ কোন স্টুডেন্টই আপনার হচ্ছে অনলাইনে ছাড়া অফলাইনে মাসে একদিনের বেশি ক্লাসে আসে না। আমি তো এইরকম ধরনের প্রতিষ্ঠানের সাথে অনেক দিন থেকে জড়িত। হ্যাঁ, আমি তো আপনার হচ্ছে জানি বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা অনলাইন ক্লাসগুলোতে গুরুত্ব দেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার, তো আপনার আমাদের বিষয় হলো বাংলাদেশের লোকশিল্প নিয়ে আলোচনা, এবং পরের যে ক্লাসটা হবে সেটাতে আমরা ভারতের লোকশিল্প নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশের লোকশিল্পটা কি এটা আমাদেরকে জানতে হবে। আহ, আহ, লোক সাহিত্য আমরা সবাই জানি, মানে তারপরে লোকগীতি আমরা সবাই জানি, তারপরে আপনার আহ, যে যে সঙ্গীতের কোনো মানে নির্দিষ্ট কোনো লেখক নেই, নির্দিষ্ট কোনো মানে অঞ্চলে হয় না। যেমন আপনার লোকগীতি, বাংলাদেশের যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু আপনার একটা আলাদা একটা বিষয় কিন্তু উপস্থাপন হয়, যে সেই গানগুলো আপনি কোনো জায়গায় পাবেন না। তারপরে এটা একটা কথা, আর একটা কথা হলো যে লোকশিল্পটা আমাদের মূল বিষয়, এটা নিয়ে আমি আলোচনা করব। লোকশিল্প হচ্ছে সাধারণ মানুষের সৃষ্টি, সাধারণ মানুষের তৈরি, সাধারণ মানুষের জীবন যাপনের জন্য প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকে সেটাই হলো লোকশিল্প। এখন লোকশিল্পটা আমরা কি, আমরা আপনাদের আমাদের সবার জীবনে কিন্তু লোকশিল্পটা
আহ, মানে সবার জীবনের সাথে জড়িয়ে আছে। সাউন্ড হচ্ছে কি আপনাদের? আপনাদের মিউট করা আছে। তো লোকশিল্পটা এমন এক প্রকার শিল্প যেটা আপনারা প্রতিদিনই এর সাথে জড়িত। যেমন আমরা যে বিছানাতে শুয়ে থাকি, সেই বিছানার একটা মানে এক কালারের একটা কাপড় নিয়ে যদি আমাদের অনেকে দেখি যে মা বোনেরা সেটিকে সেলাই করে ফুল লতা পাতা দিয়ে, অথবা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে যে ডিজাইন গুলা করে সুই সুতার মাধ্যমে যে ফুটিয়ে তুলে, সেটাই হচ্ছে লোক শিল্প। লোকশিল্পটা কি? যে গ্রামের মানুষ যে আপনার মানে নকশি কাঁথা তৈরি করে, নকশি চিকা তৈরি করে, নকশি পাখা তৈরি করে, নকশি পিঠা তৈরি করে, এই সবগুলোই কিন্তু আপনার লোকশিল্পের এক একটা অংশ। তো লোকশিল্পের অংশ যদি এইরকম হয় যে আমাদের জীবনের সাথে, সবার জীবনের সাথে জড়িয়ে আছে, তাহলে কিন্তু আমরা সবাই নিজের মতো লিখতে পারবো। যেমন আপনার বাড়িতে আপনি প্রতিদিনই একটু অল্প শীত হলে আপনি খাতা ব্যবহার করেন, যে মানে খাতাগুলো ব্যবহার করেন, এটি কিন্তু এটির ওপর বিভিন্ন ধরনের নকশা করে থাকে। এটা আমাদের মা বোন বাড়ির মেয়েরা এই কাজগুলা সাধারণভাবে করে থাকে। এরা হলো আপনার অত্যন্ত দারুণ ভাবে এর উপরে তারা নিজের মনের মতো করে নকশা তৈরি করে, এবং এই নকশা তৈরি করে তার উপরে আবার সেলাই করে, সেলাই করে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করে। আপনারা একটা জিনিস দেখবেন যে লোকশিল্পের যে অংশ, সেটা বলা হয়েছে যে এক কথায় বলা হয়েছে যে সাধারণ মানুষের জীবন যাপনের জন্য প্রতিনিয়তই গ্রামের মেয়েরা, গ্রামের মানুষ আপনার আমাদের এই বাংলাদেশে কতটি আপনার হচ্ছে গ্রাম আছে, কেউ বলতে পারবেন? এটা আমরা সবাই জানেন, 68,000 না কয় হাজার গ্রাম আছে? 68,000 গ্রাম রয়েছে আমাদের বাংলাদেশে, এবং 68,000 গ্রামের মানুষ, 68,000 গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু এই লোকশিল্পের মানে চর্চা করা হয়। এটা আমরা না জেনেই চর্চা করি, না বুঝে চর্চা করি। হ্যাঁ, এখন আপনি যদি কোনো কিছু তৈরি করেন, সেটা কিন্তু লোকশিল্প হবে না, কারণ আপনি একটা মানে প্রতিষ্ঠানে 1 বছরের একটা ট্রেনিং করছেন। তাহলে আপনি যদি কোনো কিছু করেন, তাহলে সেটা হয়ে যাবে কারুশিল্প। আর আপনার মা বোন, আপনার মানে ভাই, মানে পরিবারের যারা প্রশিক্ষণ নেয়নি, এক প্রকার বলা যায়, এই 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু মানুষ কিন্তু প্রশিক্ষণ নেয় না চারুকলার। তাহলে যারা নেয় না, এরাই যে শিল্পকর্ম গুলো তৈরি করে, সেইটাই হলো লোকশিল্প। যেমন আপনার আমি যেমন যশোরের লোকশিল্প, লোক মানে খাতাগুলা সবচেয়ে বিখ্যাত। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী লোক মানে যে লোক মানে খাতাগুলা রয়েছে, এগুলা কিন্তু বিখ্যাত। এই যে আপনার বাইদা পায় যে আমাদের জীবনের সাথে যে অতপ্রত ভাবে যে বিষয়গুলো জড়িয়ে আছে, যেমন আপনি একটা চেয়ারে বসবেন, চেয়ারের উপর একটা তোয়ালি থাকবে, দেখবেন যে তোয়ালিটা ব্যবহার করা হয়, এই তোয়ালিটা কিন্তু থাকবে, এই তোয়ালিটাও কিন্তু নকশা থাকবে, এই তোয়ালিটাও কিন্তু অনেক অনেক কিছু থাকবে, বিভিন্ন ফুল লতাপাতা দিয়ে। দেখবেন যে আপনাদের মা বোনদের জীবনের যত দুঃখ বেদনা আনন্দ, এই সুই সুতার মাধ্যমে কিন্তু সবাই ফুটিয়ে তুলবে, সবাই কিন্তু ফুটিয়ে তুলবে এই সুই সুতার মাধ্যম দিয়ে। তো আমরা বলতে পারি যে বাংলাদেশের 68,000 গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চর্চা হয়ে থাকে কিন্তু আমাদের এই লোকশিল্পের। যেমন আপনার বাড়িতে যদি কিছু নাও তৈরি হয়, তাহলে নকশি কাঁথা তৈরি হবে, নকশি শিকা তৈরি হবে, তারপরে আপনার নকশি কাঁথা, নকশি শিকা, তারপরে আগে তো শিকা ব্যবহার করা হতো, তারপর নকশি পাখা, তারপরে আপনার এই ধরনের জিনিসগুলো। তারপর টেবিলের উপরে আমরা এক ধরনের কাপড় মানে টেবিলটাকে আবৃত করে রাখি, এবং সেখানেও কিন্তু আমরা নকশা করে থাকি। এই যে গ্রাম বাংলার, বাংলাদেশের মানুষের
জীবনের সাথে কিন্তু অতপ্রত ভাবে কিন্তু জড়িয়ে আছে। তাই আমি বলবো যে নকশি কাঁথা, নকশি চিকা, তারপর হচ্ছে এই বিষয়গুলা আমার যেহেতু আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত জড়িয়ে আছে, যেহেতু তারপর দেখবেন যে গ্রামের মানুষ কিন্তু আপনার মানে হাত পাখা ব্যবহার করে। এই হাত পাখা গুলা যখন ব্যবহার করে তখন দেখবেন যে এই হাত পাখা গুলা ওপরে এক প্রকার লাল, নীল, মানে হলুদ রং দিয়ে সুন্দর করে কিন্তু নকশা করা হয়। এই নকশাটা কিন্তু কেউ ট্রেনিং করে আসে করে না, এই নকশাটা তাদের পূর্বপুরুষেরা করে থাকে, তাদের কাছ থেকে শিখে তারা করে। আবার দেখবেন যে এই নকশি খেতা, যেটা আমরা বলছি নকশি খেতাটা, এই নকশি কাঁথা আপনাদের কেউ মানে এটা প্রশিক্ষণে কখনোই শিখায় না। এটা আপনাদের মা বোনরা তার আগের মেয়েদের কাছ থেকে শিখেছে। তারপরে আপনার বুনন শিল্প কিন্তু এই এর মধ্যে পড়ে। যেমন আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই যে আমাদের ডালি, তারপরে ছোট ছোট মানে বাঁশ বেত দিয়ে যে কাজগুলো করা হয় না, সেগুলোও কিন্তু আপনার লোকশিল্পের মধ্যে। অর্থাৎ সাধারণ মানুষ যেটা জীবন ধারণের প্রত্যেক দিন আমাদের, আমরা প্রতিদিন কিন্তু আমরা যতদিন বেঁচে আছি প্রত্যেকটা দিনই আমাদের কিন্তু অনেক জিনিস কিন্তু আমাদের প্রয়োজন হয়। এই জিনিসগুলা এই জিনিসগুলাকে সাবমিট করার জন্য, এই জিনিসগুলাকে আপনার সুন্দর করার জন্য আমাদের বাড়িতে যারা মা বোনেরা বসে থাকে তারা এই সুন্দর ভাবে কিন্তু আপনাদের ঘর গুছিয়ে রাখে, আপনাদের জীবনকে আরো সুন্দর করার জন্য কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত যে কাজগুলো করে যায় সেগুলোই কিন্তু আপনার আহ লোকশিল্প। তারপরে লোকশিল্পের পরিধিটা কেমন আমাদের জানতে হবে। লোকশিল্পের পরিধি কি আপনারা বলতে পারবেন? লোকশিল্পের নির্দিষ্ট কোনো পরিধি আছে? লোকশিল্প কি নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ? লোকশিল্প কি নির্দিষ্ট মানে একটা বৃত্তের মধ্যে আবদ্ধ যে এই জিনিসটাই হবে আর কিছু হবে না? লোকশিল্প কিন্তু কোনো কিছুর মধ্যে বন্দি নাই। লোকশিল্প একেবারে উন্মুক্ত। গ্রামের সাধারণ মানুষরা দেখবেন যে আগে আমাদের দেশে কিন্তু অনেক নদী রয়েছে। প্রত্যেকটা এলাকাতে কিন্তু এক নদীমাতৃক দেশ কিন্তু আমাদের দেশ। সেজন্য নৌকার ওপর, নৌকাতে আপনার হচ্ছে নৌকার একবারে মাথায় আপনারা দেখবেন যে ময়ূরপঙ্খী একটা ময়ূরের মুখ বানানো হয়েছে, ময়ূরের কিছু অল্প কিছু ময়ূরের মাথা, মুখের পর ঘাড় বানানো হয়েছে, ঘাড় বানানোর পরে নৌকার সাথে ঠিক করে দেওয়া হয়েছে। এটা কে করেছে? এটা গ্রামের কোন মানুষ করেছে যার কোনো ট্রেনিং নেই, যার কোনো আপনার কোনো কিছুই নেই, কিন্তু তারা এটা করেছে। তাহলে আমরা অবশ্যই বলবো যে গ্রামের মানুষেরা কিন্তু এই বাংলাদেশের এই লোকশিল্প কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের লোকশিল্প কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশের লোকশিল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় আপনারা সেটি জেনেছেন যে নকশি কাঁথা, নকশি চিকা। নকশি চিকা আপনারা সবাই চিনেন। নকশি চিকাটা হলো যে আমরা আমাদের পূর্বপুরুষরা সেই সময় মানে ভাত রান্না করে, তরকারি রান্না করে যদি মাটিতে বা যে কোনো জায়গায় রেখে দিত, পিঁপড়া উঠতো, খাবারটা নষ্ট করতো, সেটাতে রক্ষা পাওয়ার জন্য চিকা ঝুলিয়ে তার সাথে তার চিকার ভেতরে পাত্র দিয়ে সেইখানে খাবারগুলো রাখা হতো। আর মাঠে আগে কিন্তু আপনার ফ্রিজ বা এই সেই ছিল না, ফলে মাটির পাত্রে ভাত এবং তরকারি যদি রেখে দেওয়া হতো ওই চিকার উপরে, তাহলে কিন্তু অনেকক্ষণ আপনার মানে স্বাভাবিক যে মানে টেম্পারেচার, সেটার চেয়ে মাটির যে পাত্র সেটাতে টেম্পারেচার কিন্তু একটু কম হয়, ফলে ভাত বা তরকারি সবই কিন্তু ভালো থাকে। এই জন্য বাংলাদেশে নকশি চিকাটা কিন্তু ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। এমনকি আপনাদের আমাদের সবার ঘরে ঘরে কিন্তু নকশি চিকা ছিল, যদিও এটা প্রায় বিলুপ্তির পথে, এখন আর এটা আমাদের বাংলাদেশের মানুষ ব্যবহার করে না। তো নকশি প্রথমে আপনারা উল্লেখ করবেন নকশি কাঁথা, তারপর নকশি চিকা, তারপর হচ্ছে হাত পাখা,
তারপরে আপনার ব্যবহার করবেন টেবিল ক্লথ, তারপরে বিছানার চাদর, তারপরে আপনার আহ, এই যে আপনাদের জীবনের সাথেই এই সবগুলা জিনিসই কিন্তু আসলে জড়িয়ে আছে। তারপর ইউনেস্কো কর্তৃক যখন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের লোকশিল্প, আমি এই যে বললাম যে বাংলাদেশের লোকশিল্প এবং ভারতের লোকশিল্প সবকিছু কিন্তু প্রায় একই রকম, একটু এটা কিন্তু আলাদা আলাদা, খুব বেশি আলাদা নেই। বাংলাদেশের কালচার এবং ভারতের কালচার পুরোপুরি মানে একরকম, কিন্তু আপনার কিছু বিষয় আছে। যেমন ভারতে আহ, মানুষরা তারা ধর্মীয় বিষয় নিয়ে কিছুটা বিষয় আছে, যেমন তারা তারা সনাতন ধর্ম অবলম্বী হলো বেশি মানুষ। সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আপনারা দেখবেন যে তারা অনেক তারা হচ্ছে অনেক কিছু আলাদা আলাদা ভাবে করে। যেমন তারা লক্ষ্মীর সরা তৈরি করে, বাংলাদেশেও কিন্তু লক্ষ্মীর সরা তৈরি করে, বাংলাদেশে কিন্তু সনাতন ধর্মের লোক কিন্তু রয়েছে। ফলে এই লক্ষ্মী সরা বাংলাদেশেরও আপনার একটা লোকশিল্পের অংশ, ভারতেরও একটা লোকশিল্পের অংশ। এই এবং নকশি এর আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু বাংলাদেশ ভারত উভয়েরই কিন্তু লোকশিল্পের একটা অংশ। তারপরে আপনারা দেখবেন যে লক্ষ্য করলে যে এই যে লক্ষ্মীর সরাটা ব্যবহার করা হয়, এই লক্ষ্মীর সরাতে বিভিন্ন প্রকার নকশা করা হয়। এই নকশাগুলো কিন্তু দারুণ ভাবে মানুষের দারুণভাবে কিন্তু মানুষের মানে তাদের ধর্মের যে অনুসারী তারা কিন্তু এই লক্ষ্মী সরাটাকে দেবীর কাছে মানে আপনার আর্তনাদ করে। যেমন এই বিষয়ে আমি আছে লক্ষ্মী সরাটা আপনারা লিখবেন, লক্ষ্মী সরাতে লক্ষ্মী দেবীর মানে ছবি অঙ্কন করা হয় অনেক সময়, মানে এটা ভক্তি বা শ্রদ্ধা করার জন্য তারা ব্যবহার করে থাকে। তারপরে দেখবেন যে আলপনা, আলপনা লোকশিল্পের একটা বিশেষ অংশ। এই আলপনাটা কিন্তু বাংলাদেশের মানুষ শুরু করেছিল আপনার চালের গুঁড়া, তারপরে বিভিন্ন প্রকার বিভিন্ন রঙের মাটি, তারপরে আপনার ব্যবহার করেছিল তারা এইগুলো দিয়ে কিন্তু আসলে আলপনা গুলো শুরু করেছিল। কিন্তু এখন দেখেন আধুনিক রঙের ফলে অনেকে কিন্তু আমরা গ্রামে দেখি যে আপনার আলপনা গুলো করে থাকে হলো আপনার ওই চুন দিয়ে, মানে জানে যে অন্য শহরে গিয়ে দেখে এসেছে যে আলপনা গুলো আপনার সাদা রঙে করা হয়, গ্রামে এসে সাদা রংটা সে পায় না, তখন চুন দিয়েও কিন্তু রং করে। এটা কিন্তু অনেক জায়গায় দেখবেন, লেখা দেখবেন। তারপরে আপনার আলপনা হলো, আলপনাটা একটা কোনো নির্দিষ্ট ফরমেট মেনে চলে না, আলপনা নির্দিষ্ট কোনো ডিজাইনও মেনে চলে না। আলপনা হলো আপনি যেটা সুন্দরভাবে নকশা তৈরি করবেন এবং সেটা একটা নির্দিষ্ট সৌন্দর্য বর্ধনের জন্য আপনি করে থাকবেন, এবং এই সৌন্দর্য বর্ধনের জন্য যেটা করবেন যেদিকে ইচ্ছা সেদিকে পেঁচাবেন, যেখানে ইচ্ছা ফুল দিবেন, যেখানে ইচ্ছা লতাপাতা দিবেন, যেখানে ইচ্ছা আপনার ওই মোটিভ গুলা ব্যবহার করতে পারবেন। এইগুলা মোটিভ হলো আপনার একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে মোটিভ গুলো তৈরি করা হয়। যেমন আপনার কোনো পূজার জন্য যদি তার পাশে আলপনা করে তখন তাদের ওই ধর্মীয় মোটিভ গুলা কিন্তু ব্যবহার করে, কিন্তু আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেটা কিন্তু একটু আলাদা। তাই বলা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে জিনিসগুলা ব্যবহার করে থাকি, যে জিনিসগুলা নিয়মিত ভাবে আমাদের চর্চা করে থাকি, এই জিনিসগুলার মধ্যেই প্রত্যেকটা আপনি এর আগে আমি দেখতাম যে অনেকে একটা ফতুয়া তৈরি করেছে, একটা পাঞ্জাবি তৈরি করেছে, যে পাঞ্জাবির ওপরে যে সাধারণ মানুষরা নকশা তৈরি করে থাকে, সাধারণ মানুষরা এটাকে একটা ডিজাইন করে সুন্দর তৈরি করার চেষ্টা করে থাকে, এটাও কিন্তু লোকশিল্পেরই একটা অংশ। তারপরে আমি বলি যে আলপনা লক্ষ্মীর সরা, তারপরে এইভাবে আপনার আপনি একবার চিন্তা করেন যে আমাদের ছোট বাচ্চাদের জন্য আমরা দেখি শীতের মধ্যে বিভিন্ন উল দিয়ে বিভিন্ন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু পোশাক তৈরি করে আমাদের গ্রাম বাংলার মেয়েরা, সেইগুলো কিন্তু লোকশিল্পেরই একটা অংশ। তারপর লোকশিল্পের অংশ এটাও যে আমাদের দেশে রিক্সা চালায় যারা, দেখবেন যে রিক্সাতে দারুণ দারুণ কিন্তু আপনার প্রিন্ট করা থাকে, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকানো থাকে, অনেক সুন্দরভাবে নকশা করা থাকে, এটাও কিন্তু লোকশিল্পের একটা অংশ। এই লোকশিল্পের এই অংশগুলা কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে এটাকে দিবেন। এই লোকশিল্প এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন, তাহলে আপনারা আপনাদের জীবনের সাথে যে বিষয়গুলো জড়িয়ে আছে, দেখবেন যে আপনার জীবনের সাথে জড়িয়ে আছে হলো মাটির কলস। আগে মাটির কলস মানুষ যখন নিয়ে আসতো তখন কিন্তু মাটির কলসের উপরে সুন্দরভাবে দেখবেন যে কুমারেরা একটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। আবার গ্রামের মেয়েরাও কিন্তু বাড়িতে বসে থাকে না, তারা কিন্তু কলসটা, মাটির কলসটা নিয়ে এসে তারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে। এই ডিজাইন গুলা কিন্তু মূলত একটা দিক তৈরি করে, একটা মানে পথ তৈরি করে, যে পথে ডিজাইন গুলো তাদের পূর্বপুরুষের কাছ থেকে তারা শিখে এসেছে। এই মানে মূল বিষয় হলো, আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশের মানুষ যারা কোনো প্রশিক্ষণ না করে শুধুমাত্র তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছে বা নিজে নিজে শিখেছে, এইরকম যে কাজগুলো সেগুলো কিন্তু লোকশিল্পের অন্তর্ভুক্ত। আবার আপনি এইদিকে চলে যাবেন না যে যেমন আপনার কাঠমিস্ত্রিরা যে কাজ করে, যে খাটের নকশা করে, যে দরজার নকশা করে, এগুলো কিন্তু লোকশিল্প না রে ভাই, এগুলো হলো কারুশিল্প। আপনাকে আবার বলি, বারবার মনে রাখবেন যে লোকশিল্প হলো সাধারণ মানুষের তৈরি, সাধারণ মানুষের সৃষ্টি এবং সাধারণ মানুষের দ্বারাই এই কাজগুলো হয়ে থাকে, এগুলো হলো লোকশিল্প। যারা কোনো মানে যাদের কোনো আপনার ট্রেনিং নেবে, যারা কারো কাছ থেকে শিখবে, উস্তাদ ধরে শিখবে, শিক্ষক ধরে শিখবে, এরা কেউ আপনার লোকশিল্পের অন্তর্ভুক্ত মানুষ নয়। এরা হলো চারুশিল্পের অন্তর্ভুক্ত মানুষ, কেউ আবার কারুশিল্পের অন্তর্ভুক্ত মানুষ। যেমন আপনার কাঠ খোদাই যেগুলো করে থাকে সেগুলো হলো যারা প্রশিক্ষণ প্রাপ্ত মানুষগুলো যারা করে থাকে তারা হলো কারুশিল্পের অন্তর্ভুক্ত। এবং শুধুমাত্র যারা ছবি আঁকে, মানে যেটার কোনো ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই, সেটা হলো কারুশিল্প। তাহলে আপনারা মনে রাখবেন যে আপনার মা বোন বাড়িতে বসে বসে সারাদিন যেটা করে সেটাই হলো লোকশিল্প। আর আপনাদের আশেপাশের গ্রামের মানুষের মানুষ বা ওই ৬১,০০০ গ্রাম বাংলার মানুষ যেটা নিয়মিত ভাবে তৈরি করে থাকে, যেটা মানুষের ব্যবহারিক প্রয়োজনে তৈরি করে থাকে, যেটা মানুষের জীবনযাত্রার জন্য নিয়মিত ভাবে তৈরি করে থাকে, কিন্তু এটার কোনো প্রশিক্ষণ নেই, এটাই হচ্ছে লোকশিল্প। যেমন আমি উল্লেখযোগ্য ভাবে বলেছি নকশি কাঁথা, নকশি পাকা, নকশি চিকা, তারপর হচ্ছে আলপনা, তারপরে আপনার দেখবেন যে এরকম নোট আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা একটু পড়বেন। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হলো যে আপনারা নোট খুব দ্রুতই পাবেন, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। আপনার আমাদের বড়াল চারুকলা ইনস্টিটিউটের যে নোটগুলা সেগুলো আপনারা পেয়ে যাবেন। সেজন্য আপনারা আমি 25 মিনিটের মতো ক্লাস স্থায়ী করি। আপনারা চাইলে আবার ক্লাস করাবো, আপনারা যখন চাইবেন তখন ক্লাস করাবো, কোনো অসুবিধা নেই। আপনারা কবে ক্লাস করতে চান আবার আমাকে একটু বলেন, আপনাদের আবার ক্লাস দেবো ইনশাল্লাহ। আপনারা কি কেউ নেই? আচ্ছা, গ্রুপে লিখে দিন। বুঝতে পারছি কেউ বলতে চাচ্ছেন না, গ্রুপে লিখে দিন। আর ক্লাসটি কেমন লাগলো সেটাও গ্রুপে লিখে দিবেন। আছি, সমস্যা নাই। আপনি যখন ফ্রি হবেন হয়তো একদিন দুদিন পর আমাদের ক্লাস নিয়ে সমস্যা নাই। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবেন। আজকে তো থিওরি ক্লাস করালাম, সামনের দিন ক্লাস করাবো আপনার হলো প্র্যাকটিক্যাল, মানে একদিন থিওরি হবে একদিন প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে? আপনারা প্র্যাকটিক্যাল যেদিন হবে সেদিন খাতা কলম নিয়ে বসে যাবেন, পেন্সিল আর আপনার হচ্ছে কলম নিয়ে বসে, আপনার পেজ নিয়ে বসে যাবেন সেদিন। হ্যাঁ, সামনের দিন এটা বলে রাখলাম। বোর্ডের কোনো বই আছে নাকি এর জন্য? বোর্ডের কোনো বই লাগবে না, আমি যে কটা প্রশ্ন পড়াবো আপনার সবগুলো আছে। মানে আমি একটা প্রশ্ন আপনাদের অযথা পড়াবো না, আমি যা মুখ দিয়ে বলবো সেগুলো পরীক্ষা লিখবেন, পাস করবেন। আমার কোনো স্টুডেন্ট কোনো ফেল করে না। তাহলে আমার কথাগুলো মনে রাখবেন, পড়ার দরকার নেই। কথা হচ্ছে আপনি মুখ দিয়ে যেটা বলছেন সেটা না পড়ে নেবো, কিন্তু হাত দিয়ে রাখাচ্ছেন সেটা তার হাত দিয়ে আমরা রাখাতে পারছি না, এখন কি করবো বলেন? পারবেন পারবেন, আমি এত সহজ ভাবে শিখাই যেটা আমি কখনোই কাউকে দেখি না এত সহজভাবে শিখাতে। এত সহজভাবে শেখানোর কারণে আমাকে আবার কেউ অনেকে মনে করে যে স্যার কোনো ছবি একটা জানে না এজন্য এভাবে রাখতেছে। কিন্তু আপনাদের মানে আপনাদের সহজ করে শেখানোর জন্য শেখায়। আবার যখন আপনাদের দেখতে চান
তখন হচ্ছে আমি হচ্ছে দেখাই মানে ছবি আঁকা কত দ্রুত মানে ছবি আঁকা সম্ভব। হ্যাঁ, তো পরীক্ষা হবে? 1 মাসের মধ্যে হতে পারে পরীক্ষা, আপনার যে কোনো সময় পরীক্ষা ডেট হতে পারে। আপনারা একটু মানে একটা পরীক্ষা হবে নাকি একটা পরীক্ষা হবে? পরীক্ষা হবে 3টা, থিওরি 3টা, প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যাল হবে আপনার 3টা থিওরি হবে, প্র্যাকটিক্যাল হবে একটা। নাই নাই নাই, তিনটা তো একদিনে হবে না 3 দিনে হবে? 3 দিনে 3টা হবে। 3 দিনে 3টা পরীক্ষা হবে, আর প্র্যাকটিক্যাল হবে 4টা 4 দিনে। এই 7 দিন আপনাদের পরীক্ষা থাকা লাগবে। আর আপনাদের মানে আপনারা যতটুকু চেষ্টা করবেন, আমরা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে দ্বিগুণ চেষ্টা করবো। তারপরে যদি আপনারা না পারেন তাহলে ব্যর্থতা আমাদের না, আপনাদের। স্যার পারবো আমি আমি প্র্যাকটিক্যালটা হ্যাঁ আমি শোনেন আমি বলি, সেটা হচ্ছে যে আমার কোনো স্টুডেন্ট কোন ফেল করেছে এরকম রেকর্ড নাই। হ্যাঁ, যদি তাই সে ক্লাস করে, আপনার আমি যেটা পড়াবো সেটাই আসবে, যেটা সাজেশন দেবো সেটাই আসবে। একটা প্রশ্ন আপনাদের বেশি সাজেশন দেবো না, প্রশ্ন যে কয়টা আসবে সেই কয়টাই সাজেশন পাবে। এর সাথে সুযোগ আর গুণের তো আছে। থিওরি কোনো বিষয় না, প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল কোনো বিষয় না। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সামনে কবে ক্লাস করবেন জানাই দিবেন, আর ক্লাস কেমন লাগবে জানাই দিবেন। গুড নাইট। আদার হবে না।